একদিন রাজা রামমোহন রায় গঙ্গার ধার দিয়ে হাঁটতে হাঁটতে একটা চপের দোকান দেখতে পেল। অসাধারণ। চপ চপের দোকানে বসলো আর একটা চিকেন চপের অর্ডার দিল। যা দেয় তো চিকেন চপটা এলো, ও খেলো, ও থু করে ফেলে দিল। দাদা জিজ্ঞেস করলো চপওয়ালাকে যে দাদা এ- দাদা এই চপটা এরকম পিছিয়ে খেতে কেন? আপনি এই মাংসটা কোত্থেকে এনেছেন? চপওয়ালা বলল, দাদা আমি তো ওই পাশে দেখুন না ন্যাড়া পোড়া হচ্ছিল শ্মশানে গঙ্গার পাশে, আমি ওখান থেকে এক কাঠের মধ্যে থেকে একটা মাংসের টুকরো পেয়েছি, সেটা নিয়ে চপ বানিয়েছি। ও রাজা রামমোহন রায় বলল, সালা ওটা চপ, ওটা চপ বানানোর জন্য মাংস না, ওটা ওখানে সতী হচ্ছিল, সতী। চপওয়ালা জিজ্ঞেস করলো, দাদা সতী কি জিনিস? রামমোহন রায় জিজ্ঞেস করলো, দাদা আপনার বয়স কত? ও বলল, আমার বয়স 16। ও তাই জন্য ছোকরা, রামমোহন রায় বলল। তারপর রামমোহন রায় কন্টিনিউ করলো, ধরো তুমি একটা মেয়ে, তোমার 12 বছর বয়স, আমার প্রথম পিরিয়ডস হয়েছে, তোমার মা বললো দাঁড়া এখনই প্রেমের ব্যবস্থা করে দিচ্ছি, একটা টাকাওয়ালা বুড়ো লোকের সাথে তোর বিয়ে দিয়ে দিচ্ছি, আমি আমার নাতি মুখ দেখতে চাই। অসাধারণ ব্যাপার। তো চপওয়ালা জিজ্ঞেস করলো, দাদা পিরিয়ডস মানে কি? রামমোহন রায় বলল, তোর না বুঝলেও হবে, 200 বছর বাদে যারা 10-এ ICSE আর CBSE দিয়ে চলেছে তাদের বুঝলেই হবে। যাই হোক, তুই সেই 60 বছরের বুড়োকে বিয়ে করলি, তারপর দেখলি যে গাঁজাখোর মাতাল বুড়োটা একদিন গঙ্গায় ডুবে মারা গেছে। অসাধারণ। তারপর তোকে ধরে বেঁধে ওর সাথে একটা কাঠের তক্তায় বসিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, কারণ ও গাঁজা খেয়ে মারা গেছে। আর কোনো মানে আছে বল এটা? ও বলল, না দাদা, নেই কোনো মানে, কিন্তু পিরিয়ডস মানে কি? ও রাজা রামমোহন রায় বলল, তোকে বুঝতে হবে না। এই বলে রামমোহন কাকু ব্রিটিশদের কাছে গেল আর বলল, তোমরা তো অনেক হুজুগুজু কাজ করেছো ভারতবর্ষে, ইকোনমি 12টা বাজিয়েছো, সমাজের 12টা বাজিয়েছো, দুনিয়ার 12টা বাজাচ্ছ, একটু ভালো কাজও করে দাও। দ্য ইংলিশ ওয়ার লাইক, হোয়াটস ইউ ওয়ান্টস আস টু ডু? রামমোহন রায় বলল, সতীদাহ প্রথাকে ব্যান করে দাও। ইংলিশ বলল, ওকে। তো 1829-এর পর থেকে রাজা রামমোহন রায়কে মাংসের চপ বললে মানুষের চপ খাওয়ানো হয়নি। খুব সুন্দর ব্যাপার। তো রামমোহন রায়ের এবার ল্যাদ লাগছিল, ও সব কিছু পড়ে বসে আছিল। ও 1809-এ পার্সিতে গিফট মনোথেইস লিখলো, তারপর আত্মীয় সভা এস্টাবলিশ করলো, তারপর ব্রাহ্ম সভা এস্টাবলিশ করলো, যার পরের নাম হলো ব্রাহ্ম সমাজ। তারপর কাস্টের 12টা বাজালো, তারপর যা করে ভালো পাবলিক, সংবাদ কৌমুদি বাঙালি একটা পেপার, মিরাতুল আকবর পার্সিয়ান একটা পেপার, আর পলিটিক্যাল অনেক হুজুবুজু করেছিল, এক্সপোর্ট ডিউটি কমাতে বলেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। এরপর একদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেই চপের দোকানে গেল আর চপ অর্ডার করলো। এবার সেই চপওয়ালা জিজ্ঞেস করলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে, ও দেখে মনে হয়েছিল যে ঈশ্বরচন্দ্রটা খুব বুদ্ধিমান পাবলিক, কারণ কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো চপওয়ালাটা ওকেও জিজ্ঞেস করলো,
দাদা, আপনাকে দেখে বুদ্ধিমান মনে হচ্ছে। আপনি আমাকে বলতে পারবে পিএস মানে কি? ঈশ্বরচন্দ্র বলল, ধর তুই একটা মেয়ে যার 12 বছর বয়স। এবার চপওয়ালা জিজ্ঞেস করলো, দাদা 12 মানে কি? ঈশ্বরচন্দ্র বিলাই, এবার আমি পুরো একটা স্কুল বানিয়ে দেবো, আমার ভাল লাগছে না লোককে বোঝাতে বোঝাতে। আর দেশের সব জায়গায় মেয়েগুলোকে তো ঠিক আছে সতী হওয়া থেকে আটকানো গেল মেয়েদেরকে। এবার এরা বিয়ে করেছে, এদের বরগুলো মাতলামো করে জলে ডুবে মারা যাচ্ছে, এদের পড়াশোনা করাতে হবে। তো এদের বাড়ির লোকেরা গাঁজাখোর, পড়াতে দেবে না। তো নতুন লোকের কাছে বিয়ে দিতে হবে, উইডো ম্যারেজ অ্যাক্ট পাস করাতে হবে বেন্টিং কাকুকে দিয়ে। 1856-এ করিয়ে দিলাম, অসাধারণ ব্যাপার। এবার জ্যোতিবা ফুলে কাকু খুব খুব ল্যাদ লাগছিল, তো স্কুল বানালো, অসাধারণ। অরফানেজ বানালো, ভালো ভালো কাজ করলো, সত্য সমাজ এস্টাবলিশ করলো 1873 সালে। কাস্ট স্ট্রাকচারের 12টা বাজালো, গোলামগিরি বই লিখলো লোয়ার কাস্টের জন্য, ভালো ভালো করার জন্য, যা করে আর কি মানুষ, ভালো মানুষ। এবার লিটন কাকুর আগে যারা যারা ভাইসরয় কাকুগুলো ছিল, ইন্ডিয়া ইকোনমিক 12টা বাজিয়ে দিয়ে চলে গেছে। তো এবার ইন্ডিয়ানরা খেপে গেছে। তো এটা শুনে লিটন কাকু আরও খেপে গিয়ে 1878-এ ভার্নাকুলার প্রেস অ্যাক্ট আর ইন্ডিয়ান আর্মস অ্যাক্ট পাস করলো, অসাধারণ। এটাতে আরও খেপিয়ে দিল ইন্ডিয়ানদেরকে। 1883-তে ইলবার্ট বিল পাস করতে গিয়ে গাঁজাখুরি করলো সব ব্রিটিশগুলো, এটাতেও খেপে গেল সব ভারতীয়রা। ইন্ডিয়ান সিভিল সার্ভিসের এজ কমিয়ে দিল 21 থেকে 19-এ, যাতে ভারতীয়দের ডিসঅ্যাডভান্টেজ থাকে এক্সাম দেওয়াতে। এত কিছু হওয়ার কারণে ভারতের যত ফ্রিডম ফাইটাররা ছিল সবাই খেপে গেল। দাদাভাই নাওরোজি, দ্য গ্রেটেস্ট ম্যান অফ ইন্ডিয়া, ব্রিটিশ পার্লামেন্টে এমপি হয়ে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ফাউন্ড করলো 1866-এ। এরপরে 1876-এ সুরেন্দ্রনাথ ব্যানার্জি, দাড়িওয়ালা মানুষ, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফাউন্ড করলো। শেষে যখন এত কিছু করেও কোনো লাভের লাভ না হলো, তখন ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স ফাউন্ড করলো 1883-তে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এতেও যখন কোনো লাভ হলো না, তখন অ্যালান অক্টেভিয়ান হিউম নামের একজন সিভিল সার্ভেন্ট, ইন্ডিয়ান সিভিল সার্ভিসের, ওদের ওদের সঙ্গে সহায়তা করে, লাইক সুরেন্দ্রনাথ ব্যানার্জি, দাদাভাই নাওরোজি, জাস্টিস রানা দে, এটসেট্রা এটসেট্রা, এদের সাথে নিয়ে 1885-এ মুম্বাইতে উমেশচন্দ্র ব্যানার্জি আর উমেশচন্দ্র ব্যানার্জি নেতৃত্বে, গফু মাল, সেরা মাল, 28 ডিসেম্বর 1885-এ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ফাউন্ড হলো। এবার ব্রিটিশরা ফার্স্টে ভেবেছিল যে শুধু এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসদের দিয়ে পুরো দেশের প্রপাগ্যান্ডা করে পুরো দেশের জনগণকে নিজের হাতের মুঠোয় রাখবে, কিন্তু ব্যাটাগুলো সেটা করতে দিল না। ইন্ডিয়ার যত পাবলিক ছিল ওদের সবকটাকে এডুকেট করতে শুরু করলো আর দেখাতে শুরু করলো যে ব্রিটিশগুলো গাঁজাখোর, ওদের ভারতীয়দের থেকেও 10,050 গুণ বেশি গাঁজাখোর, অসাধারণ। এবার প্রথম দিক refers to early, and nationalist means nationalist, so they were called early nationalist. Examples: Dadabhai Naoroji, Surendranath Banerjee, Gopal Krishna Gokhale, Madan Mohan Malviya, and many others. During this time, এই সময় আমার ইংলিশ বলতে ল্যাদ লাগছে, এই সময় 1871-এর যুগে জার্মানি আর ইটালি ফর্ম হচ্ছিল সব ছোটো ছোটো দেশগুলো জুড়ে। তো ভারতীয়রাও লাইক আমাদেরও একটা দেশ চাই, ব্রিটিশ লাইক দেব না দেশ। তারপর লাইক আমি প্রোটেস্ট করব, প্রেয়ার করব, পিটিশন করব,
সিভিল রাইট ডিফেন্ড করব, ডিমান্ড করব, এডুকেট করব, আমাকে স্বাধীনতা দাও। ব্রিটিশ লাইক নো, অ্যাটলিস্ট আমাদেরকে একটা ডোমিনিয়ন স্টেটাস তো দাও। ব্রিটিশ লাইক নো, কে দেবে? গাঁজা। অ্যান্ড দে বি লাইক ওকে। দাদাভাই নাওরোজি সবাইকে এক্সপ্লেন করতে শুরু করলো কী করে ব্রিটিশরা ইন্ডিয়ার 12টা বাজিয়ে চলেছে, ইন্ডিয়ার সব কটা ইকোনমির 12টা বাজিয়ে চলেছে, ইন্ডিয়াতে যত ওয়েলথ ছিল সব কটা ড্রেন করে নিয়ে ইউকেতে নিয়ে যাওয়া হচ্ছে। আর একটা বই লিখলো যার নাম পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। গোপাল কৃষ্ণ গোখলে, গান্ধীজির গুরু, ব্রিটিশদের ঘাড়ে পড়ে অনেক কটা রিফর্ম করলো আর দেশকে এডুকেট করালো যে ব্রিটিশরা গাঁজাখোর। অসাধারণ কাজ, অসাধারণ ব্যাপার। এবার সুরেন্দ্রনাথ ব্যানার্জি, আমাদের ডিয়ার সুরেন্দ্রনাথ ব্যানার্জি সেরা ডায়ালগ দিয়েছিল, অপোজিশন where necessary, cooperation where possible। আর আমাদের সুন্দর দাড়িওয়ালা সুরেন্দ্রনাথ প্রথম কনসেপ্ট আনিয়েছিল ইন্ডিয়ান ন্যাশনালিজমে, কারণ উনি প্রথম অল ইন্ডিয়া পলিটিক্যাল অর্গানাইজেশন এস্টাবলিশ করেছিলেন অনেক জায়গায়। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফাউন্ডেশনে ওনার অনেক প্রতিদান ছিল। এবার অনেক বাংলা বললাম, কিন্তু বেসিকলি সুরেন্দ্রনাথ ব্যানার্জি, দাদাভাই নাওরোজি, গোখলে কাকু, রানাদে কাকু, ফেরোজ শাহ কাকু, হিউম কাকু সবাই মিলে প্রথম আর্লি ন্যাশনালিস্ট ছিল। এবার অসাধারণ ব্যাপার এরা। এবার কার্জন কাকু, কার্জন কি আর বলবো কার্জন কাকুর ব্যাপারে, যত গাঁজাখুরি বলবো তত কম পড়বে, কারণ কি এ নিশ্চয়ই রোজ 10-12টা করে খেত। 1905-এ ও হয়তো কিছু একটা ফুঁকতে মনে করলো চলো বাংলা ভাগ করি, একদিকে থাকবে বেঙ্গল প্রপার যেখানে বাঙালি কম থাকবে, আর একদিকে থাকবে ইস্টার্ন বেঙ্গল যেখানে মুসলিম বেশি থাকবে। অসাধারণ, সবাই ঝগড়া করবে আর তা আবার ফ্রিডম স্ট্রাগল দেখে আমি ফুস করে উড়িয়ে দেব। কিন্তু ব্যাটাগুলো সব বুঝে গেছিলো যে কার্জন কাকুর প্ল্যান কী ছিল, তাই অবভিয়াসলি সবাই খেপে গেছিলো। এবার আমাদের সুন্দর দাড়িওয়ালা রবীন্দ্রনাথ ঠাকুর, জয় রবীন্দ্রনাথ, একমাত্র ঠাকুর যাকে আমি বিশ্বাস করি, সবাইকে দিয়ে রাখি বন্ধন উৎসব পালন করিয়েছিল, আমার সোনার বাংলা লিখিয়েছিল, সবাই বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম করে রাস্তায় চেঁচিয়ে বেড়াচ্ছিল, বয়কট করছিল, স্বদেশি কটন হ্যান্ডিক্রাফট প্রমোট করছিল, আর কার্জন কাকুকে গাঁজা খেতে দিচ্ছিল না। তো কার্জন কাকু খেপে গেল। কিন্তু কথা হচ্ছে কার্জন কাকু নিজের যে সাধ্য সিদ্ধিটা করতে পেরেছিল, কারণ এতদিন ধরে আর্লি ন্যাশনালিস্টগুলো পেটিশন, প্রেয়ার, প্রোটেস্ট সব করে চলেছে, ব্রিটিশদের কাছ থেকে ভিক্ষে করে চলেছে, কিন্তু লাভের লাভ করেছে কচু। সেই জন্য এবার কংগ্রেসের মধ্যে 3জন সেরা পাবলিক এলো, 2জনের সেরা গোফ আর একজনের সেরা চুল, লাল পাল, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক অ্যান্ড বিপিন চন্দ্র পাল। এরা বুঝতে পারলো যে ব্রিটিশদের কাছ থেকে ভিক্ষা করে লাভ নেই, ওটা করে কোনো গাঁজা পাওয়া যাবে না, ওদের হাতের নাগাল থেকে সব গাঁজা খেয়ে নিতে হবে, তখনই ওদের টনক নড়বে। অ্যান্টি পার্টিশন মুভমেন্টে স্বদেশি আর বয়কট অনেক পপুলার হয়ে গেছিলো। ওরা চেয়েছিল এই পার্টিশন মুভমেন্টে বয়কট আর স্বদেশি কনসেপ্টটা বেঙ্গল থেকে পুরো ইন্ডিয়াতে স্প্রেড করে ব্রিটিশদের
লাত মেরে তাড়াবে আর সব গাঁজা নিজেরা খাবে। এবার আর্লি ন্যাশনালিস্টরা এতদিন ধরে এত গাঁজা খেয়েছে, ওদের আর গাঁজা খেতে পছন্দ হচ্ছিল না। তো ওরা বলল না, হবে না। তো অনেক দিন ধরে ওরা ঝগড়া করলো। তারপর 1906 সেশনে দাদাভাই কাকু বুঝতে পারলো যে এদের গাঁজা খেয়ে খাওয়ারও ইচ্ছে হয়েছে, এদেরও গাঁজা খেতে দেওয়া উচিত। তাই বলল যে ভারতও স্বরাজ চায়, ক্যানেডিয়া ও অস্ট্রেলিয়াতে যেমন আছে সেরকম স্বরাজ। কিন্তু পরের বছর 1907-এ সুরাতে দুজনের মধ্যে আবার ঝগড়া হলো, আর সুরাতে কংগ্রেস স্প্লিট হয়ে গেল। সুরাত একটা শহর গুজরাটে, সেখানে কংগ্রেসের সেশন হয়েছিল 1907-এ। সেই জন্য সেই জায়গাটাকে বলে সুরাত স্প্লিট অফ 1907। খুব সহজ ব্যাপার, মনে রাখা খুব সহজ। আর্লি ন্যাশনালিস্টরা অ্যাসার্টিভ ন্যাশনালিস্ট, মানে লাল বাল পাল আর ওদের পাবলিক যারা ব্রিটিশদেরকে লাত মেরে তাড়িয়ে দিতে চাইতো, তাদের নাম ছিল অ্যাসার্টিভ ন্যাশনালিস্ট। কারণ ওরা নিজের জায়গাটা অ্যাসার্ট করতো, বলতো, ভিক্ষা করতো না। আর্লি ন্যাশনালিস্টরা অ্যাসার্টিভ ন্যাশনালিস্টদেরকে লাত মেরে তাড়িয়ে দিল কংগ্রেস থেকে। অ্যাসার্টিভ ন্যাশনালিস্টরা নিজেদের মধ্যে একটা নতুন গ্রুপ বানালো, কিন্তু এর জন্য কংগ্রেসের পাওয়ারটা একটু কমে গেল। ব্রিটিশরা এর ফায়দা নিয়ে এবার মুসলিমদেরকে কংগ্রেসের বিরুদ্ধে তাড়াতে লাগলো। এবার বাল গঙ্গাধর তিলক শিবাজি ফেস্টিভ্যাল পালন করে স্বরাজের কনসেপ্টটাকে আবার নতুন করে জন্ম দেওয়ার চেষ্টা করছিল, যাতে ইয়াং জেনারেশনরা শুধু গাঁজা না খায় আর একটু স্বরাজও করতে শেখে। ম্যারাথ্য ইন ইংলিশ আর কেসরি মারাঠিতে এরকম দুটো খবরের কাগজ লিখেছিল। আর গীতা রহস্য আর আর্টিং হোপ অফ দ্য বেদাস বলে দুটো বই লিখেছিল। কিন্তু এত হিন্দু হিন্দু জিনিসপত্র মুসলিমদের পছন্দ হয়নি, তাই ওরা খেপে গেল। বিপিন চন্দ্র পাল ওমেনদেরকে এডুকেট করতে চাইতো, ভিডিওদেরকে রিম্যারেজ করাতে চাইতো, কাস্ট সিস্টেমটাকে লাত মেরে গাঁজাখোরগুলোকে তাড়িয়ে দিতে চাইতো, আর ইকুয়ালিটি এস্টাবলিশ করতে চাইতো সোসাইটিতে, যাতে বড় লোকদের গরিব লোকদের থেকে একটু বেশি ট্যাক্স দেওয়া উচিত, নাহলে গরিবরা গাঁজা কী করে খাবে। মুসলিম সমাজের উঁচুতলার পাবলিকরা এটা পছন্দ করতো না, কারণ কি ওদের একটু বেশি টাকা ছিল আর ওরা টাকা দিয়ে গাঁজা কিনে খেতে চাইতো, আর গরিবদের গাঁজা দেওয়ার ওদের কোনো ইচ্ছে ছিল না, এটা ওরা পছন্দ করেনি। লালা লাজপত রায় লেবারার আর ট্রেড ইউনিয়নিস্টদের হয়ে ভাষণ দিত আর কাজ করত, আর দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে উঠে পড়তো। কিন্তু মুসলিম সোসাইটি বেশিরভাগ জন যেহেতু ব্যাকওয়ার্ড ছিল রিলেটিভলি এডুকেশন, ট্রেড আর ইন্ডাস্ট্রিতে, কারণ ওরা ব্রিটিশদেরকে পছন্দ করতো না ইনিশিয়ালি, আর ওদের ডিসক্রিমিনেট করা হতো সিভিল আর মিলিটারি সার্ভিসে। ওরা মনে করলো যে কংগ্রেস কোনো দিন মুসলিম, ভারতে যত মুসলিম আছে তাদের সাহায্য কোনো দিন করতে পারবে না, আর একটা হিন্দু রাজ্য তৈরি হবে ভারতবর্ষে। সৈয়দ আহমেদ খান, যার সেরা দাড়ি ছিল, মানে এর থেকে সেরা দাড়ি আমি জীবনে দেখিনি, আলিগড়ে মোহাম্মেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ এস্টাবলিশ করলো 1880-এ। তো উনি প্রথমে বিশ্বাস করতেন যে হিন্দু আর মুসলিম এক ভাই ভাই একসাথে চলতে পারে, কিন্তু একজন গাঁজাখোর ইংরেজ, যার গোঁফটা কাইন্ড অফ ঠিকঠাক দেখতে, সে ওকে বোঝালো যে হিন্দুরা আর মুসলিমরা কোনো দিন এক হতে পারে না, কিন্তু মুসলিমরা ব্রিটিশরা এক হতে পারে, যেটা ছিল একদম গাঁজাখোর ধারণা। তো সৈয়দ আহমেদ খান যত মুসলিম ছিল সবাইকে বলল যে ব্রিটিশদেরকে সাপোর্ট করো, ওরা তোমাদেরকে গভর্নমেন্টে কাজ দেবে আর এগিয়ে নিয়ে যাবে, গ্রোথ করাবে আর ভালো হবে। এছাড়াও হিস্ট্রির 12টা বেজেছিল,
সবাই সবাইকে উল্টো পাল্টা হিস্ট্রি বোঝাচ্ছিল, ইকোনমিক ব্যাকওয়ার্ডনেস ছিল সারা দেশে। উত্তরপ্রদেশে ভাষা নিয়ে ঝগড়া হচ্ছিল যে হিন্দি কোর্ট ল্যাঙ্গুয়েজ হবে না উর্দু। তারপর ব্রিটিশরা দেখতে পেল যে এই মুসলিমদেরকে দিয়ে কংগ্রেসের বিরুদ্ধে একটা নতুন ফোর্স তৈরি করা যেতে পারে, যেটা দিয়ে কংগ্রেস থেকে খুব বাজেভাবে কেলানো যেতে পারে। অসাধারণ ব্যাপার। তো মিন্টো সেরা নাম, কিন্তু লোকটা বেকার। ভাইসরয় মিন্টো কাকু একদিন একটা সভা বসিয়েছিল, সেখানে মুসলিম ডেপুটেশন পাঠানো হয়েছিল, যেটা দিয়ে মিন্টো মরালি রিফর্মসে এটা প্রতিষ্ঠা করা হলো যে মুসলিমদের ইলেক্টেড বডিতে রিপ্রেজেন্ট করা হবে, কিন্তু ওদের পপুলেশনের উপর বেস করে না, বাট ওদের পলিটিক্যাল কত ইম্পর্টেন্স সেটার জন্য। মানে এখানে বেসিকলি বিউরোক্রেসি হচ্ছে, আর কিছু হচ্ছে না, মানে গাঁজাখুরি হচ্ছে, পিওর গাঁজাখুরি। আর এই বলে মিন্টো আর ময়লি কাকু মুসলিমদেরকে উল্টো পাল্টা বুঝিয়ে ওদেরকে তাগাতে লাগলো দেশের বাকি সব পাবলিকের বিরুদ্ধে। তো এবার ঢাকায় নবাব সলিমুল্লাহ, কিসের নবাব আমি জানি না, একটা পলিটিক্যাল অর্গানাইজেশন এস্টাবলিশ করলো অল ইন্ডিয়া মুসলিম লীগ নামে, ডিসেম্বর 30, 1906। আগা খানকে ইলেক্ট করা হলো ওটার পার্মানেন্ট প্রেসিডেন্ট। প্রথমে আলিগড়েই ওদের হেডকোয়ার্টার হওয়ার কথা ছিল, কিন্তু পরে লখনউতে নিয়ে যাওয়া হলো। এবার মুসলিম লীগের অবজেক্টিভ ছিল যে মুসলিমদের গ্রোথ করাতে হবে, ভারতবর্ষের যত জাতপাত আছে ওদের মধ্যে ঝগড়া কমাতে হবে, ভালো কথা। আর ওরা প্রথম ব্রিটিশ থেকে সাপোর্ট করতো, কারণ ব্রিটিশরা ওদেরকে কাজ ফাজ দিত। এবার এখানে সিন চেঞ্জ হচ্ছে, অ্যাক্ট 3, সিন 69। এবার ইউরোপে যাচ্ছি আমরা। এই সময় অনেক যুদ্ধ হচ্ছে, মানে মানে শুরু হতে চলেছে আরও বড় যুদ্ধ। বাট তুর্কি অটোমান এম্পায়ার ওদের সুলতানকে সুন্নি মুসলিমরা নিজেদের খলিফা, এক ধরনের মুসলিম লিডার হিসেবে মানত। এবার ছোটো ছোটো ইউরোপিয়ান স্টেট বলকানস পেনিনসুলাতে অটোমানদের বিরুদ্ধে লড়াই করতে শুরু করলো, যখন ব্রিটিশরা ফিস ফিস করে ওদেরকে সাপোর্ট করছিল, এটা জানতে পেরে মুসলিমরা বিশাল ক্ষেপে গেছিলো ব্রিটিশদের ওপর। আর 1911 যখন পার্টিশন অফ বেঙ্গলটা এত স্বদেশি বয়কট, ঝগড়াঝাঁটি, মারামারি, এত কিছু দেখে যখন ব্রিটিশরা ফাইনালি পার্টিশনটাকে থামালো, এটা মুসলিম লীগের একটুও পছন্দ হয়নি। এবার চলো দেখি ইউরোপের গাঁজাখোর দেশগুলো কী করছে। অস্ট্রিয়া হাঙ্গেরি বলে একটা দেশ আছে ইউরোপে, ওখানকার একজন প্রিন্স, আর্চডিউক ফ্রান্সিস ফার্ডিন্যান্ড, heir to the throne of Austria Hungary, আর ওর ওয়াইফ, যার নাম আমি ভুলে গেছি আর যে ইতিহাসে ইম্পর্টেন্ট না, বসনিয়ায় গেছিল বেড়াতে। এবার অস্ট্রিয়া হাঙ্গেরিও ব্রিটিশদের মতো মানে অনেক বড়সড় একটা সাম্রাজ্য ছিল, যেখানে অনেক জাতপাত ওদের আন্ডারে ছিল। আর ব্রিটিশদের মতোই ওরা ওদেরকে একটুও পছন্দ করতো না, মানে অস্ট্রিয়ার হাঙ্গেরি রাজা রানীদেরকে ওদের বসনিয়ান, হাঙ্গেরিয়ান এরা কেউ ওদেরকে পছন্দ করতো না। তো তিনজন সার্বিয়ান একটা দেশ, সার্বিয়ান পাবলিক মিলে ডিসাইড করলো যে বোম মেরে উড়িয়ে দেবে ফ্রান্সিসকে। কিন্তু কথা হচ্ছে যে ওরা প্রথম তিনজনের মধ্যে দুজন ধরা পড়ে গেছিলো, তো লাভ কিছু হলো না। 3 নম্বর লোক গ্যাভরিলো প্রিন্সেপ দুঃখে একটা রেস্টুরেন্টে চলে গেছিলো। আর ফ্রান্স ফার্ডিন্যান্ড আর তার বউ মানে ব্যাটালের বোম দিয়ে মেরে দেওয়ার কথা ছিল। এবার মানে পালানোর জায়গায়
বোমে বাকি যারা আঘাতপ্রাপ্ত হয়েছে তাদেরকে দেখার জন্য ওরা হাসপাতালে গেছে। মানে ভালো মানুষ, কিন্তু নিজের কথাটা একটু কম ভাবে। যাই হোক, এবার ওদের ড্রাইভারটা হসপিটাল থেকে যখন ফিরছিল তখন গাঁজাখোরটা ভুল জায়গায় দাঁড়িয়েছিল, মানে ভুল রাস্তায় ঘুরেছিল। আর সেই রেস্টুরেন্টে যেখানে গ্যাভিলো প্রিন্সেপ বসেছিল, বসে বসে দুঃখ করে চা খাচ্ছিল না পিৎজা খাচ্ছিল আমার মনে নেই, ঠিক সেই জায়গাটায় গিয়ে গাড়িটা দাঁড়ালো, গাড়িটা খারাপ হয়ে গেল। আমি এটা বানিয়েও বলছি না, এটাই ঐতিহাসিক ঘটনা। মানে ইতিহাসটা কতটা পরিমাণ গাঁজাখোর। গ্যাভিলো প্রিন্সেপ পকেট থেকে বন্দুক বার করলো, 2টো গুলি চালালো, আর 2টো গুলি দিয়ে 7 কোটি লোক মরে গেল। খুবই বিচ্ছিরি ব্যাপার, বা এটা ইতিহাস। তো শুধু এই কারণেই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়নি, আরও অনেক কারণ ছিল। মানে একটা ড্রাইভার একটা ভুল রাস্তা নিয়েছিল বলে শুধু ওয়ার্ল্ড ওয়ার হয়নি, আরও অনেক কারণ ছিল অবভিয়াসলি। এবার ইউরোপের যত পাবলিক ছিল, মানে জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, অস্ট্রিয়া হাঙ্গারি, রাশিয়া, ইটালি, সবার মনে হলো যে তাদের দেশই সবচেয়ে সেরা, এমন গাঁজাখোর মাল ছিল ওরা, কী আর হবে। আর ওরা মনে করতো যে আমি অন্য দেশকে কন্ট্রোল করব, আর ওদের রিসোর্স ইউজ করে নিজেদের দেশকে ভালো করব। এই জন্য সব দেশ অস্ত্র শস্ত্র জোগাড় করতে শুরু করলো, আর্মামেন্টসের জন্য রেস হলো। জার্মানি ব্রিটেনকে ধরার জন্য জাহাজ বানিয়েছিল, কিন্তু লাভ কিছু হলো না, যেটার জন্য শেষে তাদেরকে অনেক বাজেভাবে পস্তাতে হবে। স্পয়লার। এবার ইউরোপে 2 ধরনের পাবলিক ছিল, মানে 2 ধরনের গাঁজাখোর দেশ ছিল। এক ধরনের দেশ ছিল যেখানে গাঁজাখোর রাজারা মাথার উপর বসে অনেক ধরনের জাতপাতের লোকদের মাথায় তবলা বাজাতো, লাইক গ্রেট ব্রিটেন, ইন্ডিয়া, রাশিয়া, অস্ট্রিয়া হাঙ্গারি, এটসেট্রা। এদের আন্ডারে অনেক দেশ জাতপাত ছিল, আর ওদের রাজাদেরকে লোকগুলো ঘৃণা করতো। আর এক ধরনের দেশ ছিল লাইক জার্মানি, বেলজিয়াম, ফ্রান্স, ইটালি, যাদের ন্যাশনাল আইডেন্টিটি এক সমুদায়ের আন্ডারে, মানে একটা সিঙ্গল আইডেন্টিটি ছিল, লাইক ভাষা, কালচার, রিলিজিয়ন, এটসেট্রা এটসেট্রা। এবার দুজনের মধ্যে ঝগড়া হতে শুরু করলো। বললো আমাদের দেশ তোমাদের থেকে বেশি ভালো, বলো না আমাদের দেশ তোমাদের থেকে বেশি ভালো। তো ওরা খেপে যেতে শুরু করলো। এবার কিছু কিছু দেশ মনে করলো যে আমাদের দেশ তোমাদের দেশের মতোই, তো ওরা অ্যালায়েন্স তৈরি করতে শুরু করলো। জার্মানি আর অস্ট্রিয়া ভাই ভাই, কারণ ওরা লিটারালি একই ভাষা বলে, ওর তা আলাদা আলাদা দেশ কেন আমি জানি না, আমি জানি কিন্তু ইতিহাসটা খুব বিচ্ছিরি, আমি বলতে চাই না। যাই হোক, ওরা একটা অ্যালায়েন্স ফর্ম করলো, আর 1880 তাদের মধ্যে ইটালিও ঢুকে পড়লো। তো জার্মানি, অস্ট্রিয়া হাঙ্গারি আর ইটালি যেহেতু ইউরোপের মাঝখানে ছিল, সেহেতু ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের সাথে ওদেরকে সেন্ট্রাল পাওয়ার্স বলা হতো। ওদের নাম ছিল ট্রিপল অ্যালায়েন্স। এবার ফ্রান্স, ইংল্যান্ড আর রাশিয়া, এই 3টে দেশ, মানে 3জনের মধ্যে কোনো সিমিলারিটি নেই, এক্সেপ্ট ওরা জার্মানিকে একটুও পছন্দ করতো না। 3জন একটা অ্যালায়েন্স বানালো, যেটার নাম ছিল ট্রিপল এন্টেন্ট। খুব বিচ্ছিরি শব্দ, আর মনে রাখতে হবে, কিছু করার নেই। এন্টেন্ট, ট্রিপল এন্টেন্ট বা এন্টেন্ট, যা খুশি উচ্চারণ কর। ট্রিপল এন্টেন্ট আর ট্রিপল অ্যালায়েন্সের মধ্যে গুলিয়ে ফেললে একটুও চলবে না। এটা ঠিক, দুজনেই গাঁজাখোর ছিল, কিন্তু দুজনে আলাদা ধরনের গাঁজাখোর ছিল। এবার সারাইয়েভো বসনিয়ার ক্যাপিটাল, ওখানে ব্ল্যাক হ্যান্ডের মেম্বাররা, যার মধ্যে গ্যাভিলো প্রিন্সেপও একজন ছিল, ওরা মিলে যে ফ্রান্স ফার্ডিন্যান্ডকে মারার চেষ্টা করেছে আর মেরেওছে, এটা জেনে
অস্ট্রিয়ার রাজা খুব ক্ষেপে গেল। ব্ল্যাক হ্যান্ড বা ইউনিয়ন অফ ডেথের হেডকোয়ার্টার ছিল সার্বিয়াতে। তো সার্বিয়াকে ওরা একটা আলটিমেটাম পাঠালো, 11 পয়েন্টস, সরি 12 পয়েন্টস আলটিমেটাম বা ওরকম কিছু একটা নামই ভুলে গেছি। তো সার্বিয়া সব কটা অ্যাকসেপ্ট করেছিল এক্সেপ্ট একটা। তো দুনিয়ার যত ডিপ্লোম্যাসির পাবলিক ছিল এরা এতদিন ধরে অস্ট্রিয়াকে সাপোর্ট করতো, এবার সার্বিয়াকে সাপোর্ট করতে শুরু করেছে। কারণ সার্বিয়া যে পয়েন্টটা রিফিউজ করেছে সেটা হচ্ছে বেসিকলি, ধরো যদি ইন্ডিয়া চায় যে পাকিস্তানে গিয়ে ইসলামাবাদে কটা রেড মারবে আর কটা অ্যারেস্ট করবে, মানে বেসিকলি এটাই করতে চেয়েছিল অস্ট্রিয়া হাঙ্গারি। এবার কেউ এটা পছন্দ করবে না অবভিয়াসলি। তো অস্ট্রিয়া হাঙ্গারি ব্যাকডাউন করতে চাইল না। অস্ট্রিয়া সার্বিয়ার ওপর যুদ্ধ ডিক্লেয়ার করলো। এবার সার্বিয়া রাশিয়ার প্রোটেক্টরেট ছিল, রাশিয়া অস্ট্রিয়ার ওপর যুদ্ধ ডিক্লেয়ার করলো। অস্ট্রিয়া জার্মানির অ্যালাই ছিল, তাই জার্মানি রাশিয়ার ওপর ডিক্লেয়ার করলো। ফ্রান্স জার্মানির ওপর ডিক্লেয়ার করলো, কারণ রাশিয়া ফ্রান্সের বন্ধু ছিল। তো এবার জার্মানি ফ্রান্সকে অ্যাটাক করতে চাইতো, কিন্তু ফ্রান্স আর জার্মানির মাঝখানে একটা লম্বা চওড়া দেয়াল ছিল, মানে ঠিক দেয়াল না, অনেক মানে গাঁজাখোর সৈন্যদেরকে দিয়ে অনেক বড় বড় কাসেল, অনেক বড় বড় ফোর্ট তৈরি করা ছিল, যেটা ভেঙে ঢোকা সম্ভব না, মানে দেয়ালে ঘুষি মারার মতো আর কি। তো জার্মানি ফ্রান্সকে পাশ কাটিয়ে যাওয়ার জন্য বেলজিয়ামকে বলল, কাকু আমাকে একটু ওদিক দিয়ে যেতে দেবে, আমিও জাস্ট ফ্রান্সকে একটু কেলিয়ে আসবো। বেলজিয়াম বলল, মস্তানি হচ্ছে? জার্মানি বলল, হ্যাঁ মস্তানি হচ্ছে, কী করবি? তারপর এই বলে বেলজিয়ামকে ওপর ওয়ার ডিক্লেয়ার করলো জার্মানি। বেলজিয়াম আর ব্রিটেন বন্ধু ছিল, তো গ্রেট ব্রিটেন জার্মানির ওপর ডিক্লেয়ার করলো যে অস্ট্রিয়ার বন্ধু, যে সার্বিয়ার ওপর যুদ্ধ ডিক্লেয়ার করেছিল, যে রাশিয়ার প্রোটেক্টরেট, যে ফ্রান্সের অ্যালাই, আর ইটালি যে যা জার্মানি আর অস্ট্রিয়ার সাথে থাকার কথা ছিল, সে সায়োনারা বলে কেটে বলল। অসাধারণ ব্যাপার, খুবই বিচ্ছিরি জিনিস, খুবই বেকার জিনিস, কোনো মানে হয় না। এবার পরে অটোমান এম্পায়ার দেখতে পেল যে আমারও একটু গাঁজা চাই, এদের কাছ থেকে যদি লড়াই করি, শুনছি নাকি অস্ট্রিয়ারা আমাকে গাঁজা দিতে পারে, চলো অস্ট্রিয়ার সাইডে ঢুকে পড়ি। তো তুর্কি অটোমান এম্পায়ার রাশিয়ার ওপর যুদ্ধ ডিক্লেয়ার করলো, কারণ কি রাশিয়া আর তুর্কি ঐতিহাসিক শত্রু। এবার ওরা জার্মানি ও অস্ট্রিয়ার সঙ্গে বাকি সবার সাথে লড়তে শুরু করলো। জার্মানি, অস্ট্রিয়া আর অটোমান এম্পায়ার এদেরকে বলা হতো সেন্ট্রাল পাওয়ার্স। আর গ্রেট ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, আবার পরে ইটালি যে অস্ট্রিয়া জার্মানিকে লাত মেরেছিল, তারপর জাপান ওইদিকে, এদের নাম ছিল অ্যালাইজ। কেন আমি জানি না। অ্যালাইড পাওয়ার্স ওয়াজ দ্য সেন্ট্রাল পাওয়ার্স। তো দেখতেই পাচ্ছ ম্যাপে যে দুটো দেশ লিটারালি সব আর যা যা আছে সবার সাথে লড়ছে। অটোমান এম্পায়ারকে বাদ দাও, ওরা পাহাড়েও লড়তে পারে না। যাই হোক, তাও কিছু না কিছু একটা করে ওরা সামনে নিয়েছিল। এমনকি রাশিয়াকে লাত মেরে বার করে দিয়েছিল যুদ্ধ থেকে। ওখানে বোলশেভিক রিভলিউশন হয়েছিল। তো এবার শেষে ইউএসএ, যে এতদিন ধরে বাইরে দিয়ে তাকিয়েছিল আর সবাইকে লোন ফোন দিয়ে বেড়াচ্ছিল, একটু টাকা কামাচ্ছিল, ওর যে এতদিনে দুনিয়ার সবচেয়ে বড় ইকোনমি হয়ে গেছে, যুদ্ধের মধ্যে ঢুকে পড়লো। কারণ কি একটা ব্রিটিশ শিপ ডুবিয়ে দিয়েছে জার্মানি, কারণ কি জার্মানি খেতে পাচ্ছিল না, কারণ ব্রিটিশ ব্লকেডের জন্য।
জার্মানি একটা ব্রিটিশ শিপ ডুবিয়ে দিয়েছে, যার মধ্যেও 100 বেশি আমেরিকার প্যাসেঞ্জার ছিল। তাই আমেরিকা জার্মানির ওপর ওয়ার ডিক্লেয়ার করেছে, আর সবাই মিলে জার্মানিকে শেষে হারাতে পেরেছে, জার্মানি আর অস্ট্রিয়াকে। ইটালি সাউথে লড়াই করার চেষ্টা করছিল, কিন্তু লাভের লাভ ঘন্টা করতে পেরেছে। যাই হোক, শেষে কোটি কোটি লোক মারা যায়, একটা সোয়াইন ফ্লুয়ের প্যান্ডেমিক হয়, জার্মানি কাইজার উইলিয়াম দ্য সেকেন্ডকে লাথ মেরে বার করে দেয় ওরা পাবলিকগুলো, আর সবাই মিলে জার্মানি ঘাড়ে চেপে বসে। জার্মানি কী দোষ করেছে আমি জানি না, দোষ করেছিল অস্ট্রিয়া, কি মানে কোনো মানে হয় না, কিন্তু সবাই জার্মানির ওপর খেপে উঠেছিল। জার্মানি $33 বিলিয়ন, মানে যেটা এই আজকের যুগে কয়েক ট্রিলিয়ন ডলারে গিয়ে দাঁড়াবে, ওয়ার রিপেয়ারেশনস দিতে হয়েছিল। আলসাস লোরেনকে ফ্রান্সকে ফেরত দিতে হয়েছিল, কারণ যেটা ওরা 1871-এ জার্মান ইউনিফিকেশনের সময় ফেরত নিয়েছিল ফ্রান্সের কাছ থেকে। আমার এবার ঘুম পাচ্ছে অনেস্টলি, দেখি এবার একটু গাঁজা খাই, দেখি বুঝতে ফিরে আসছে। চলো কন্টিনিউ করি। ফ্রান্সকে আলসাস লোরেন ফেরত দিয়েছিল, পোল্যান্ডকে একটা ছোট জায়গা দিয়েছিল, ড্যানজিগকে স্লেসভিগ হোলস্টাইন ফেরত দিয়েছিল, আর রুর অঞ্চলে যত কোল মাইন ছিল, রুর আর সার অঞ্চলে, যেটা ফ্রান্সদেরকে ব্যবহার করতে দিয়েছিল, আর যত কলোনি ছিল সব কটা ওরা কেড়ে নিয়েছিল, মানে যা নয় তাই করেছিল জার্মানির সাথে। যাই হোক, এবার কোটি কোটি লোক মারা গেছে দুনিয়ার সব জায়গার। তো পিপল বি লাইক, যদি সবাই মারা যায় তাহলে গাঁজা কোথা থেকে খাবো, কে গাঁজা বানাবে, কে আমাদেরকে জন্য গাঁজা রাঁধবে? তো ওরা ডিসাইড করলো যে যুদ্ধ করবে না। সেই জন্য লিগ অফ নেশনস বলে একটা ইন্টারন্যাশনাল লিগ ওরা তৈরি করলো। তো 3 জন পাবলিক, মেনলি লয়েড জর্জ ব্রিটেনের প্রাইম মিনিস্টার, উড্রো উইলসন ইউনাইটেড স্টেটসের প্রেসিডেন্ট, আর জর্জ ক্লেমেন্সন ফ্রান্সের প্রাইম মিনিস্টার, এরা ডিসাইড করলো যে লিগ অফ নেশনস ফর্ম করবে। কিন্তু কথা হলো, দুনিয়ার সবচেয়ে বড় ইকোনমি আর দুনিয়ার সবচেয়ে শক্তিশালী পাওয়ার ইউনাইটেড স্টেটস, সেই জয়েন করলো না, জার্মানিও জয়েন করলো না, রাশিয়াও জয়েন করলো না। তাই লাভের লাভ হলো ঘন্টা। ওদের কাজ ছিল দুনিয়াটাকে শান্ত রাখা আর লড়াই না করা। তো হলো, আর তার একদম 180 ডিগ্রি অপোজিট। এবার ব্যাক টু ইন্ডিয়া। 1914 থেকে 1918 বা 1919-এর সময় ওয়ার্ল্ড ওয়ার হচ্ছিল। তো ব্রিটিশরা অটোমান এম্পায়ারের বিরুদ্ধে লড়ছিল, কারণ যেটা বললাম এতক্ষণ ধরে অবভিয়াসলি, তো মুসলিম লীগের যেটা পছন্দ হয়নি অবভিয়াসলি। মোহাম্মদ আলী আর শওকত আলী, আলী ব্রাদার্স, এরা প্রোটেস্ট করতে শুরু করলো যে খালিফার বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না, যুদ্ধ করলে আমরা তোমাদেরকে ছাড়বো না। আর মুসলিম লীগও ওদেরকে সাপোর্ট করতে শুরু করলো, কিন্তু ব্রিটিশরা ওদের কথা শুনলো না, এই জন্য মুসলিম লীগ আরও খেপে গেল, আর ধীরে ধীরে কংগ্রেসকে পছন্দ করতে শুরু করলো। শেষে 1916-এ যখন ওয়ার্ল্ড ওয়ার 1 একদম তুঙ্গে, ব্যাটেল অফ ভার্ডান চলছে সেই সময়, তখন আর্লি ন্যাশনালিস্ট, অ্যাসার্টিভ ন্যাশনালিস্ট আবার রিইউনাইট হলো, কারণ বাল গঙ্গাধর তিলক আর অ্যানি বেসেন্ট ওদেরকে বললো যে ঝগড়া করে লাভ নেই, শান্তিতে বিশ্বাস করো। আর মুসলিম লীগের মেম্বাররাও লখনৌতে কংগ্রেসের সাথে একটা প্যাক্ট করলো, সেটার নাম হলো লখনৌ প্যাক্ট। 1916-এ লখনৌতে মুসলিম লীগ আর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে একটা এগ্রিমেন্ট হয়েছিল, তারপর চুক্তি হয়েছিল, একটা প্যাক্ট হয়েছিল,
তাই জন্য এটার নাম লখনৌ প্যাক্ট। ওরা দুজন মিলে ডিসাইড করলো যে ব্রিটিশদেরকে খেলিয়ে ভারতবর্ষ থেকে লাথ মেরে তাড়াবে। এর দ্বারা দেশের হিন্দু মুসলিম ইউনিটি বাড়লো, কংগ্রেসের মধ্যেও ইউনিটি বাড়লো, ব্রিটিশদের ওপর প্রেশার পড়লো, ইন্ডিয়ানরা খেপে গেল। এইবার একটা টাকলো লোক সাউথ আফ্রিকা থেকে কটা ক্যাম্পেন করে এসে ভারতবর্ষে এসেছিল। সে একটা লাঠি ধরে, একটা গামছা পরে, একটা ধুতি পরে, মাথায় তিলক মেখে এক রাস্তায় বসে ভারতবর্ষের জন্য স্বাধীনতা এনেছিল। তার নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। আর রবীন্দ্রনাথ যেরকম নাম দিয়েছিল মহাত্মা গান্ধী। চম্পারণ, আহমেদাবাদ আর খেদাতে গিয়ে না খেয়ে বসে বসে চুপচাপ সবাইকে না কেলিয়ে সত্যাগ্রহ করে চুপচাপ বসে ব্রিটিশদের কথা না শুনে ওদের মুখের ওপর বন্দে মাতরম বলে ব্রিটিশদেরকে দিয়ে ওদের কাজ হাসিল করালো। এবার দেশের লোক খেতে পাচ্ছে না। ওয়ার্ল্ড ওয়ার 1-এর জন্য দেশের ইকোনমি আমাদের থেকেও খারাপ ডিপ্রেশনে চলে গেছিলো। দেশে কাজ ছিল না, তাই সবাই খেপে গেছিলো। কিন্তু ব্রিটিশদের খেপে যাওয়া পছন্দ হয়নি, তাই ওরা ডিসাইড করলো যে আমরা রাওলেট অ্যাক্ট পাস করব, যেটা দিয়ে এদেরকে লাথ মেরে জেলে ঢোকাবো আর এদেরকে চুপ করিয়ে রাখবো। কারণ কি আমাদের ওখানে একটা যুদ্ধ চলছে, যেটা আমরা গাঁজাখোরের মতো লড়ে চলেছি। সাইফুদ্দিন কিচলু আর ডক্টর সত্যপাল যখন এই সব গাঁজাখুরির বিরুদ্ধে প্রোটেস্ট করলো, তখন ওদেরকে জেলে যেতে হলো। এবার ওদের জেলে যাওয়া নিয়ে প্রোটেস্ট করার জন্য অনেকজন শান্তশিষ্ট, পত্নীনিষ্ঠ, ভালো ভালো ভদ্রলোক, ভদ্রমহিলা আর বাচ্চারা একটা ছোটোখাটো জমায়েত করলো জালিয়ানওয়ালাবাগ বলে একটা জায়গায়। এবার জেনারেল ডায়ার ওদেরকে পছন্দ করেনি, তাই 1000টা সোলজার নিয়ে, 1000টা বন্দুক নিয়ে ওদেরকে গুলি মেরে কুয়োর মধ্যে ফেলে দিল, যেটা ভারতের কেউ অবভিয়াসলি পছন্দ করেনি। অসাধারণ ব্যাপার। এর মধ্যে অটোমান এম্পায়ার আর সেন্ট্রাল পাওয়ার্স ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হেরে যাচ্ছে, আর টার্কির মধ্যে অনেক রিভোল্ট হচ্ছে, আর ব্রিটিশরা সেই রিভোল্টে লাভ ওঠাচ্ছে। এটা ভারতের মুসলিমরা পছন্দ করেনি, তাই ওরা খিলাফত মুভমেন্ট স্টার্ট করলো। এবার আমাদের গান্ধী কাকু 1920-তে নন কোঅপারেশন মুভমেন্ট চালু করলো। ব্রিটিশদেরকে বললো যে টার্কি খালিফাকে একা ছেড়ে দাও, পাঞ্জাবের গাঁজাখুরির জন্য সরি বলো, রাওলেট অ্যাক্টটাকে লাথ মেরে তাড়াও, নাহলে আমরা তোমাদের বয়কট করব, স্বদেশী করব আর চরকা নাড়াবো। আর ভারতবর্ষের সবাই গান্ধীর কথা খুব পছন্দ করলো, তাই ওরাও চুপচাপ রাস্তায় বসে সত্যাগ্রহ করতে শুরু করলো, অহিংসা নীতি পালন করলো। একটা জায়গা বাদে উত্তরপ্রদেশের গোরখপুর ডিস্ট্রিক্টে চৌরি চৌরা বলে একটা গ্রামে ওরা পুলিশ স্টেশনে আগুন লাগিয়ে কয়েকজন পুলিশ কর্মচারীদেরকে মেরে ফেলেছিল। কারণ কি ওরা পুলিশরা লাঠি মেরে কয়েকজন শান্তশিষ্ট, অহিংসানিষ্ঠ সত্যাগ্রহীদেরকে লাঠি মেরে ফেলেছিল। গান্ধীর এটা পছন্দ হয়নি, তাই ও নন কোঅপারেশন মুভমেন্ট সাসপেন্ড করেছিল। এবার সুভাষচন্দ্র বোসের মতো অনেক পাবলিকের গান্ধীর কথা পছন্দ হয়নি, কারণ এই নন কোঅপারেশন মুভমেন্টটা যদি আরেকটু বাড়তো তাহলে ব্রিটিশদের
খুব বাজে রকম 12টা বাজতো। ওদিকে আয়ারল্যান্ডে ওরা হোম রুল মুভমেন্ট করছে, ওদিকে মিডল ইস্টে ওরা লড়াই করছে। এবার যদি ইন্ডিয়াতে এরা উঠে পড়তো তাহলে ব্রিটিশদের সব কিছু একসাথে সামলানো অনেক মুশকিল হয়ে যেত। এরপরে ইন্ডিয়া কিছু বছরের জন্য শান্তিতে ছিল, কারণ কি লোকে খেতে পাচ্ছিল না, লোকে কাজ ছিল না, লোকে মরে পড়ে যাচ্ছিল। এর মধ্যে 1927-এ ব্রিটিশরা একটা গাঁজাখোর স্যার জন সাইমন নামের একজন পাবলিককে একটা ইন্ডিয়ান স্ট্যাচুটরি কমিশন এস্টাবলিশ করাতে ইন্ডিয়ায় পাঠালো, যাতে আরও কনস্টিটিউশনাল রিফর্ম করা যায় ভারতবর্ষে। কিন্তু সেই কমিশনে 7জন ব্রিটিশ ছাড়া আর কেউ ছিল না, কোনো ভারতীয় পাবলিক ছিল না ভারতীয়দের জন্য ডিসাইড করার জন্য। এই জন্য না খেতে পাওয়া, কাজ না খুঁজে পাওয়া, গাঁজা না খেতে পাওয়া ভারতীয়দের খুব ক্ষেপে গেল, আর সাইমন গো ব্যাক বলে রাস্তায় নেমে পড়লো। সব জায়গায় হরতাল হলো, এমন জায়গায় লালা লাজপত রায় মারা গেল। সাইমন কমিশন বলল যে তো ভারতের দ্বারা কিচ্ছু হবে না, হিন্দু আর মুসলিমদের জন্য আলাদা আলাদা ইলেকটোরেট রাখতে হবে, আরও ট্রুপস রাখতে হবে, তাহলে ভারতকে কন্ট্রোলে রাখা যাবে না। এটা শুনে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 1929-এ পূর্ণ স্বরাজের ডিক্লারেশন করলো, যেটা 1930-র 26 জানুয়ারিতে কংগ্রেস পাস করেছিল। সেই জন্য 26 জানুয়ারি এখন আমাদের রিপাবলিক ডে। গান্ধী, আমাদের মোহনদাস করমচাঁদ গান্ধী 1930-তে সবরমতী আশ্রম থেকে গুজরাটের কোস্টে ডান্ডি বলে একটা জায়গায় হাঁটতে শুরু করলো, যার নাম ডান্ডি মার্চ। বা অনেক লোক মিলে অলমোস্ট 400 কিলোমিটার হেঁটে মহাত্মা গান্ধী সমুদ্রে গিয়ে এক মুঠো সমুদ্রের জল আর বালি তুলে যখন ফেললো, তখন আবার ব্রিটিশরা ওকে ক্রিমিনাল বলল, কারণ ও সল্ট ল ভেঙেছিল সমুদ্রের মধ্যে হাত ঢুকিয়ে আর জল ফেলে। অসাধারণ ব্যাপার, যেটার কোনো মানে হয় না। এরপর থেকে গান্ধী সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট স্টার্ট করলো, যেখানে সল্ট লর বিরুদ্ধে প্রতিবাদ হলো, স্বদেশী হলো, বয়কট হলো, আর ট্যাক্স আর রেভিনিউকে লাথ মেরে তাড়িয়ে দেওয়া হলো। আগের বারের থেকেও, মানে নন কোঅপারেশনের মুভমেন্টের থেকেও সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট দেশের সব জায়গায় ছড়িয়ে পড়লো। গান্ধীকে জেলে পাঠানো হলো, কিন্তু ভারতের সবাই আরও ক্ষেপে গেল, আর সত্যাগ্রহ, অহিংসা, বয়কট, স্বদেশী করতে লাগলো। এবার যখন ব্রিটিশরা দেখতে পেল যে দেশে যত মদের দোকান আছে সব কটাকে ভেঙে দেওয়া হচ্ছে মদ বাঁচানোর জন্য, ওরা লন্ডনে 1930 নভেম্বর থেকে 1931 ফেব্রুয়ারি অবধি অনেক দিন ধরে মিটিং করলো, কিন্তু কংগ্রেস ওখানে গেল না, কারণ কি কংগ্রেস সাইমন কমিশনের থেকে এখনও ক্ষেপে ছিল। এটার নাম ছিল ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স, কিন্তু ওই টেবিলটা গোল ছিল না, ওদের টেবিলটা লম্বা ছিল, যেটার কোনো মানে হয় না। এবার ভাইসরয় লর্ড আরবিন কাকু জেলে বসে থাকা গান্ধীকে একটা চুক্তি করালো, সব জেল থেকে সব কংগ্রেসের পাবলিক আর যত ভারতীয় পাবলিকদেরকে ছেড়ে দেওয়া হবে, যত মদ ভারতীয়রা ভাঙতে চায় তত মদের বোতল ভাঙতে দেওয়া হবে, যত নুন বানাতে চায় তত বেশি নুন বানাবে, সত্যাগ্রহী যত প্রপার্টি কেড়েছে সব প্রপার্টি ফিরিয়ে দেবে, কিন্তু গান্ধীকে সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট সাসপেন্ড করতে হবে, পরের লম্বা রাউন্ড টেবিল কনফারেন্সে কথা বলতে হবে, আর পুলিশরা যে গাঁজাখুরি করে লোকদেরকে পিটিয়ে মেরেছে সেটার বিরুদ্ধে
প্রতিবাদ না করে চুপ করে থাকতে হবে। অসাধারণ ব্যাপার। আর গান্ধী এটা মেনেও নিল। আরও অসাধারণ ব্যাপার, পরের সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স, যেটা একটা লম্বা টেবিলে করা হয়েছিল, সেখানে গান্ধী সব ইংলিশ অফিসিয়ালদের সাথে ডায়লগ দিচ্ছিল। কিন্তু যেহেতু গান্ধী কাকু ডোমিনিয়ন স্টেটাস চেয়েছিল ভারতবর্ষের, কিন্তু ব্রিটিশরা দিতে রাজি ছিল না এখনও। তো গান্ধী ডিসঅ্যাপয়েন্টেড হয়ে বাড়ি ফিরে এলো। কিন্তু লাভের লাভ হলো ঘন্টা। থার্ড রাউন্ড টেবিল কনফারেন্স হলো একটা লম্বা টেবিলে, সেখানে ভীমরাও আম্বেদকর আর বাকি ডিপ্রেস ক্লাসেস, মুসলিম এটসেট্রা এটসেট্রা, এরা সবাই গিয়ে ডায়লগ দিল আর এক্সট্রা সিট পেল লেজিসলেচারে, যেটা গান্ধীর পছন্দ হয়নি। আর এরপরে সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট আবার চালু করা হলো। কিন্তু শেষ অবধি কয়েক বছর পরে চুপসে গেল মুভমেন্টটা, আর ধীরে ধীরে ভারতবর্ষ আবার ঠান্ডা হয়ে গেল। সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্টের দ্বারা লাভের লাভ কিছু হয়নি, কিন্তু নন কোঅপারেশন মুভমেন্টের থেকে এই মুভমেন্টটা আরও বেশি স্প্রেড করেছিল। লিটারালি সবাই, দেশের সব কটা ক্লাসের সব কটা পাবলিক এতে পার্টিসিপেট করেছিল। মহিলা থেকে শুরু করে, দলিত থেকে শুরু করে, মুসলিম থেকে শুরু করে, হিন্দু থেকে শুরু করে সবাই মিলে ব্রিটিশদেরকে গাঁজা খাওয়ার জন্য লাত মেরে তাড়িয়ে দিতে চেয়েছিল, যেটা হয়নি দুঃখজনকভাবে। ডক্টর ভীমরাও আম্বেদকর, যাকে আমরা বাবা সাহেব বলেও চিনি, সে ডিপ্রেস ক্লাসেস লাইক লোয়ার কাস্টের পাবলিক, দলিত আর যত মাইনরিটিস ছিল সবাইকে রিপ্রেজেন্ট করেছিল। আর সেই থেকে উনি পপুলার হতে শুরু করলেন। এবার আবার চলে যাব আমরা ইউরোপে। অ্যাক্ট 4 সিন 69 পার্ট 1। সারা দুনিয়া টিপিক্যাল ইন্ডিয়ান হাই স্কুলারদের থেকেও অনেক বেশি ডিপ্রেসড হয়ে পড়েছে। সেই জন্য জার্মানি আর ইটালিতে কাজ নেই, এমপ্লয়মেন্ট নেই, লোকে খেতে পাচ্ছে না, লোকে কারেন্সির 12টা বেজে গেছে, পলিটিক্যাল পার্টিদের মধ্যে ঝগড়া হচ্ছে, কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না। তো বেনিতো মুসোলিনি, একজন টাকলা পাবলিক, যার নাম আমার বন্ধু অনেক দিয়েছে ভিতু মস্তান, সে ডিসাইড করলো যে সব পলিটিক্যাল পার্টির 12টা বাজাবো, ইটালিকে নিজের হাতের মুঠোয় আনবো, আর আমার পার্টির নাম দেব ফ্যাসিস্ট। প্রথমে মুসোলিনি কমিউনিস্ট ছিল, কিন্তু যখন দেখলো যে ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকে সাপোর্ট করলে ও একটু বেশি টাকা পাবে, তখন ভিতু মস্তান ফ্যাসিস্ট হয়ে গেল। ভিক্টর ইম্যানুয়েল দ্য থার্ড ছিলেন একজন গাঁজাখোর রাজা ইটালির, যে কোনো কাজের কাজ করতো না। আমাদের ভিতু মস্তান 40,000 পাবলিক নিয়ে ইম্যানুয়েলকে বলেছিল যে আমাকে যদি তুমি প্রাইম মিনিস্টার না করো, তোমাকে আমি রোম থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো, আর তুমি জীবনে কোনোদিন গাঁজা খেতে পারবে না। তো ভিতু মস্তান মুসোলিনির ফ্যাসিস্ট পার্টি ইটালির বাপ হয়ে গেল, আর যত বাকি পলিটিক্যাল পার্টি ছিল তাদের সব কটা লিডারদেরকে খুন করলো, মাথায় কাটলো, আর দেশ থেকে বার করে দিল। আর ন্যাশনালিজমের নাম দেখিয়ে ভিতু মস্তান ইথিওপিয়া, ডোডেকানিজ আইল্যান্ড, অ্যালবেনিয়া, রোডস আইল্যান্ডস, এইসব জায়গাগুলো দখল করলো। এবার ভিতু মস্তানকে ছেড়ে চলো যাই জার্মানি। ওয়াইমার বলে একটা শহরে সেই সময় জার্মানির ক্যাপিটাল ছিল, সেই জন্য জার্মান রিপাবলিকের নাম ছিল ওয়াইমার রিপাবলিক। ওখানে একটা ব্রেড কেনার জন্য কয়েক কোটি টাকা দিতে হতো, যেটা ভালো না। এবার হিটলার কাকু, যে তার সুন্দর গোঁফ চুলকাতে চুলকাতে
মাইন কাম্প লিখেছিল জেলে বসে বসে, কারণ সে নাজি পার্টি নিয়ে রায়ট করছিল বার্লিনের রাস্তায়। জার্মানির ইকোনমির 12টা বেজেছিল, কারণ লিটারালি কোটি কোটি ডলার ফ্রান্স, ব্রিটেন আর ইউএসএকে পে করতে হচ্ছিল। আর ওদের পলিটিক্যাল লিডাররা গাঁজাখোর ছিল, সিরিয়াসলি গাঁজাখোর ছিল কয়েকজন। আর ওয়ার্ল্ড ওয়ার 1-এ এত বাজেভাবে হেরেছে বলে জার্মানির পাবলিকগুলো খুব ক্ষেপে ছিল। ইলেকশনে না জিতে যেহেতু বেশিরভাগ পাবলিক নাৎসি পার্টির জন্য ভোট করেছিল, হিটলার কাকু নিজেকে জার্মানির ডিকটেটর হিসেবে ঘোষণা করে দিল আর নিজের নাম হলো দ্য ফুহরার। খুব জার্মান একটা নাম, উচ্চারণ করতে হবে না। হিটলার কোনো একটা কারণে জিউসদেরকে একটুও পছন্দ করতো না, মনে করতো জার্মানরা আর তাদের আরিয়ান রেস দুনিয়ার বাকি সব রেসের থেকে ওপি। এই জন্য দুনিয়ার কারোর কথা ওরা শুনতো না। প্রথমে জার্মানি অস্ট্রিয়াকে অ্যানেক্স করলো। এবার দুনিয়ার রাজা ব্রিটিশরা কী করছে জিজ্ঞেস করা যেতেই পারে। ফ্রান্সের প্রাইম মিনিস্টার আর ব্রিটেনের প্রাইম মিনিস্টার নেভিল চেম্বারলেন হিটলারকে ললিপপের মতো ছোটো ছোটো দেশ খাওয়াতে শুরু করলো, যাতে হিটলার চুপচাপ থাকে আর আবার লড়াই না শুরু করে, আর যাতে আরেকটা ওয়ার না হয়। কিন্তু ব্যাপারটা শীঘ্রই হাতের অনেক বাইরে চলে গেল। এটাকে বলে পলিসি অফ অ্যাপিজমেন্ট। ওই দিকে একদম অন্যদিকে জাপান কোরিয়া দখল করেছিল, তারপর চায়নার সাথে যুদ্ধ করছিল। এত যুদ্ধ করতে দেখে লিগ অফ নেশনস জাপানকে বলল যুদ্ধ করো না। জাপান বলল আমি করব যুদ্ধ। আর লিগ অফ নেশনস থেকে বেরিয়ে গেল ইটালির মতো, যে ইথিওপিয়া অ্যাটাক করার জন্য লিগ অফ নেশনস থেকে বেরিয়ে গেছিল। তো জার্মানি যে লিগ অফ নেশনসে ছিল না, ইটালি আর জাপান যা লিগ অফ নেশনস থেকে বেরিয়ে গেছিলো, এরা তিনজন একটা অ্যালায়েন্স করলো যাকে বলা হয় অ্যাক্সিস পাওয়ার্স। লিগ অফ নেশনস এক কথায় বলতে গেলে বিশাল বেকার ছিল। হিটলার আর নাজি জার্মানি রাশিয়ার সাথে প্যাক্ট করে পোল্যান্ডকে অ্যাটাক করলো। এবার পোল্যান্ড ফ্রান্স আর ব্রিটেনের বন্ধু ছিল, যেটার জন্য ফ্রান্স আর ব্রিটেন জার্মানির ওপর ওয়ার ডিক্লেয়ার করলো। ইটালি আর জাপান তারপর ইংল্যান্ড আর ফ্রান্সের ওপর যুদ্ধ ঘোষণা করলো। আর এটা নিয়ে ওয়ার্ল্ড ওয়ার 2 শুরু হলো। এবার অ্যাক্ট 5 পার্ট 1 ইন্ডিয়া। ওয়ার্ল্ড ওয়ার 2টাকে ইন্ডিয়া কংগ্রেস আর সুভাষচন্দ্র বোসের মতো অনেক পাবলিক ভাবছিল এটাই সুযোগ, ব্রিটিশদেরকে লাত মেরে বার করে দাও আর দুনিয়ার সব গাজা নিজের হাতে নিয়ে নাও। 1938-এ সুভাষচন্দ্র বোস কংগ্রেসের হরিপুরা সেশনে প্রেসিডেন্ট ইলেক্টেড হয়েছিল, কিন্তু গান্ধী সুভাষকে পছন্দ করতো না। গান্ধী অহিংসাতে বিশ্বাস করত, সুভাষ গান্ধীর ওপর বিশ্বাস করত কিন্তু মানত না। শেষে পরের বছর 1939-এ পট্টাভি সীতারামাইয়াকে গান্ধীজি সাপোর্ট করে সুভাষচন্দ্র বোসের বিরুদ্ধে, কিন্তু বেশিরভাগ জন সুভাষচন্দ্র বোসের হয়ে ভোট দিয়েছিল। গান্ধীজি ওয়ার্কিং কমিটি থেকে রিজাইন নিয়েছিল আর কংগ্রেসে 12টা বেজে গেছিল, কংগ্রেস দুভাগে ভাগ হয়ে গেছিল। আবার সুভাষচন্দ্র বোস ফরওয়ার্ড ব্লক এস্টাবলিশ করেছিল, যেটা জমিনদারি সিস্টেম ব্যান করতে চেয়েছিল আর সোশিয়ালিজমকে সাপোর্ট করত। এমন সময় কংগ্রেসের মধ্যে ঝগড়া দেখে জিন্না কাকু পাকিস্তান
অর্থাৎ পাঞ্জাব, আফগানিস্তান অর্থাৎ নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, কাশ্মীর, সিন্ধ আর বালুচিস্তান নিয়ে একটা নতুন দেশ এস্টাবলিশ করার প্রপোজাল দিল। এর মধ্যে জার্মানি আর রাশিয়া পোল্যান্ড ভাগাভাগি করে নিয়েছে। নরওয়ে, ডেনমার্ক, হল্যান্ড, বেলজিয়াম সব দখল করে নিয়েছে। ব্লিটজক্রিগ করে একদম লাইটনিংয়ের গতিতে প্যারিস আক্রমণ করে জিতে নিয়েছে। আর ব্রিটেনে এয়ার রেড করতে শুরু করেছে, বোম ফেলতে শুরু করেছে। এটা দেখে গান্ধী বলল যে গাঁজা খাওয়ার জন্য আমরা ব্রিটিশদের সবাইকে মেরে ফেলতে চাই না, সবাইকে বোম দিয়ে উড়িয়ে দিতে চাই না, এটা ভালো না। লর্ড লিনলিথগ, ভাইসরয় ইন্ডিয়ার, 1940 অগস্টে কংগ্রেসকে একটা অফার দিল, যেটা লিটারালি কারোর পছন্দ হলো না। কংগ্রেস মনে করলো যে মাইনরিটিদের একটু বেশি সে দেওয়া হচ্ছে। আর মুসলিম লীগ মনে করলো যে পাকিস্তান এর দ্বারা তৈরি হবে না, আমাদের পাকিস্তান চাই। এর মধ্যে ব্রিটিশরা সুভাষচন্দ্র বোসকে হাউস অ্যারেস্টে রেখেছে, কিন্তু আমাদের সেরা পাবলিক সুভাষচন্দ্র বোস চশমাটা নিয়ে গোঁফটা একটু কামিয়ে নিজের মা বাবাকে না জানিয়ে বেরিয়ে পড়লো, পালিয়ে গেল। আর লুকিয়ে লুকিয়ে জার্মানিতে গিয়ে হিটলার কাকুর সাথে দেখা করলো, কারণ ও চাইতো ভারতবর্ষকে স্বাধীন করবে। জার্মানির যত গাঁজাখোর ভারতীয় পাবলিক ছিল, ভালো সুভাষচন্দ্র বোসকে দেখে রেসপেক্ট জাগলো, তাই ওরা সুভাষচন্দ্র বোসকে নেতাজি নামে ডাকতে শুরু করলো। সুভাষচন্দ্র বোস ভেবেছিল যে জার্মানি জিততে চলেছে, জার্মানি, ইটালি আর জাপানের দ্বারা আমি আমার দেশকে স্বাধীন করব এই গাঁজাখোর ইংরেজদের হাত থেকে। এর মধ্যে জার্মানি সোভিয়েত ইউনিয়নকে অ্যাটাক করতে শুরু করেছে, কারণ হিটলার কমিউনিস্টদেরকে একটুও পছন্দ করতো না। আর ওই দিকে মানে দুনিয়ার একদম উল্টো দিকে জাপান, যে প্যাসিফিক ওশিয়ান দখল করতে চাইতো, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার পার্ল হারবার হাওয়াইতে বোম মারলো, আর যত জাহাজ ছিল সব কটাকে ডোবানোর চেষ্টা করলো। কিন্তু ইউএস খুব বাজেভাবে ক্ষেপে গেল জাপানের ওপর। আর অন্যদিকে জাপানে সুভাষচন্দ্র বোস এসছে, আর রাসবিহারী বোস আর মোহন সিংয়ের সাথে সাউথ ইস্ট এশিয়া আর বার্মাতে থাকা যত ভারতীয়, তাদেরকে নিয়ে একটা আর্মি তৈরি করলো ইন্ডিয়া বাঁচানোর জন্য, যার নাম ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা INA। আর ওরা ধীরে ধীরে বর্মা হয়ে ভারতবর্ষে ঢুকতে শুরু করলো লড়াই করতে করতে। এবার উইনস্টন চার্চিল, ব্রিটেনের প্রাইম মিনিস্টার, যখন দেখলো যে জাপান ইন্ডিয়ার দিকে আসছে, তখন কংগ্রেসকে প্রপোজাল দিল যে যুদ্ধের পর ইন্ডিয়াকে ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হবে, একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সেট আপ করা হবে, যত প্রিন্সলি স্টেট আছে তাদেরকে চুজ করতে দেওয়া হবে যে তারা ইন্ডিয়ান ফেডারেশনে থাকতে চাইবে কি না। আর যুদ্ধের সময় ভাইসরয়ের কথাই ইন্ডিয়াতে শেষ কথা হবে। এটা অবভিয়াসলি কংগ্রেসের, মুসলিম লীগের কারোরই পছন্দ হলো না, কারণ কি কংগ্রেস চাইতো পূর্ণ স্বরাজ আর মুসলিম লীগ চাইতো পাকিস্তান, আর দেশকে ছোটো ছোটো প্রিন্সলি স্টেটের মধ্যে ভাগ করে দিতে চাইতো, যেটা লিটারালি কারোর পছন্দ হলো না। ওয়ার ক্যাবিনেটে স্যার স্ট্যাফোর্ড ক্রিপস এই প্রপোজালটা নিয়ে কংগ্রেস আর মুসলিম লীগের কাছে আর বাকি যত পলিটিক্যাল পার্টি আছে তাদের কাছে এসেছিল, তাই জন্য এটার নাম ক্রিপস মিশন। এবার গান্ধী কাকু বলেছিল এই ক্রিপস মিশনটাকে যে
A post-dated check on a failing bank. It shall not work. We want Pune Swaraj. এরপর গান্ধীজি লোহা গরম থাকতে হাতুড়ি মেরে দিল আর কুইট ইন্ডিয়া মুভমেন্ট ঘোষণা করলো। করেঙ্গে ইয়া মরেঙ্গে বলে অগস্ট 8 1942-তে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি বম্বেতে দেখা করেছিল কুইট ইন্ডিয়া রেজলিউশন অ্যাডপ্ট করার জন্য। তো পরের দিনে অগস্টের 9 তারিখের ভোরবেলায় সব কটা কংগ্রেস লিডারকে অ্যারেস্ট করা হয়েছিল আর দেশের যত প্রোটেস্টার সব কটাকে লাঠি চার্জ করে মারা হয়েছিল, গুলি চালানো হয়েছিল, বোম ফেলা হয়েছিল, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল, মুসলিম আর হিন্দুদেরকে একে অপরের ওপর তাগিয়ে দেওয়া হয়েছিল, রায়ট হয়েছিল, ঘরে আগুন জ্বলছিল আর দেশের সব কিছু তোলপাড় হয়ে যাচ্ছিল। কুইট ইন্ডিয়া মুভমেন্ট যদিও লিটারালি একদিনও কন্টিনিউ করেনি, কিন্তু অনেক এফেক্টিভলি পুরো দেশকে ব্রিটিশদের বিরুদ্ধে ইউনাইট করতে সাহায্য করেছিল। আর যদিও বা ভারতবর্ষ লিটারালি খুন খারাপির দেশে পরিণত হয়ে গেছিলো, সবাই ব্রিটিশদের বিরুদ্ধে তখনও কমপ্লিটলি খেপেছিল। কিন্তু এর মধ্যে ওয়ার্ল্ড ওয়ার 2 এর মোড় পাল্টাচ্ছে। ব্যাটেল অফ স্টালিনগ্রাদে সোভিয়েত ইউনিয়নের পাবলিকগুলো গাঁজাখোর জার্মানদেরকে লাথ মেরে তাড়িয়ে দিল আর ধীরে ধীরে বার্লিনের দিকে মার্চ করতে শুরু করলো। ইউএসএ ইংল্যান্ড সবাই নরম্যান্ডিতে ল্যান্ড করলো আর ফ্রান্স আবার নতুন করে দখল করে বার্লিনের দিকে লড়াই করতে শুরু করলো। আমেরিকা ওইদিকে প্যাসিফিক আইল্যান্ডগুলো ধীরে ধীরে দখল করতে শুরু করলো আর জাপানে 12টা বাজাতে শুরু করলো। এর মধ্যে জার্মানি আর ইটালির মধ্যে ঝগড়া হয়েছিল বলে জার্মানি লিটারালি ইটালি দখল করে নিয়েছিল, কিন্তু অ্যালাইড ফোর্সেসরা মানে ইউএসএ, ইউকে আর ফ্রান্সের আফ্রিকার কলোনিজের যে ফোর্সগুলো ছিল তারা ধীরে ধীরে সিসিলি হয়ে রোম দখল করে নিয়েছিল। এবার সোভিয়েত ইউনিয়ন, অ্যালাইড ফোর্সেস আর সবাই জার্মানির দিকে যাচ্ছিল। জার্মানির 12টা বেজে যাচ্ছিল। এই সবের মধ্যে সুভাষচন্দ্র বোস, আমাদের নেতাজি সুভাষ, কোহিমা থেকে ফিরতে হলো। ধীরে ধীরে ব্রিটিশরা আবার পুরো বর্মা দখল করে নিল, কিন্তু নেতাজির সাহস দেখে দেশের মিলিটারিরা মানে জাহাজ থেকে শুরু করে এয়ারপ্লেন ফাইটার অবধি রিভোল্ট করতে শুরু করলো ব্রিটিশ পলিসিদের বিরুদ্ধে। যদিও বা হিটলার সুইসাইড করলো, যদিও বা জাপানে হিরোশিমা আর নাগাসাকিতে দুটো পরপর বোম পড়লো, যদিও জার্মানি দুভাগে ভাগ হয়ে গেল আর জাপান ইউএসএর আন্ডারে চলে এলো, আর যদিও বা কোটি 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 লোক মারা গেল দুনিয়ার চারপাশে, ভারতবর্ষ শেষ অবধি কিছু না কিছু করে স্বাধীন হলো, কিন্তু খুব দুঃখজনকভাবে। 1945-এর 2 সেপ্টেম্বর জাপান সারেন্ডার করলো আর ওয়ার্ল্ড ওয়ার 2 ওভার হয়ে গেল, শেষ। এরপর ব্রিটিশরা বুঝতে পারলো যে ইন্ডিয়াকে ইন্ডিপেন্ডেন্স না দিলে ওদের খুব খারাপ অবস্থা হতে চলেছে। ওদিক দিয়ে আমেরিকা প্রেশার দিচ্ছে, ওদিক দিয়ে সোভিয়েত ইউনিয়ন প্রেশার দিচ্ছে ব্রিটিশদেরকে যে ওদের ডিকলোনাইজ করতে হবে যতগুলো কলোনি আছে সারা পৃথিবী জুড়ে। আর ওদের ইকোনমির অবস্থা খুব খারাপ ছিল আর ওদের কিছু বলারও ছিল না। পুলিশ থেকে শুরু করে, আর্মি থেকে শুরু করে, নেভি, সিভিল সার্ভিস সবাই ব্রিটিশদের বিরুদ্ধে প্রোটেস্ট করতে শুরু করলো, লেবাররাও প্রোটেস্ট করতে শুরু করলো। এই দেখে ক্লেমেন্ট অ্যাটলি, ব্রিটেনের নতুন প্রাইম মিনিস্টার, হাউস অফ কমন্সে ডিক্লেয়ার করলো ফেব্রুয়ারি 1946-এর যে এটা ক্যাবিনেট মিশন ইন্ডিয়াতে পাঠানো হবে, যেটাতে ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স ডিসাইড করা হবে। সেটাতে সেক্রেটারি অফ স্টেট পেথিক লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিপস আর A.V. আলেকজান্ডার ছিল 3 জন ক্যাবিনেট মিনিস্টার। এই জন্য এর নাম ক্যাবিনেট মিশন। ওরা ইন্ডিয়াকে
একটা ফেডারেল ইউনিয়নের মধ্যে কনভার্ট করতে চেয়েছিল, আর ইন্ডিয়া যত স্টেটের প্রিন্সলি স্টেটগুলোকে তিনটে গ্রুপের মধ্যে ডিভাইড করেছিল। একটার মধ্যে মেজরিটি মুসলিম প্রভিন্সগুলো ছিল, একটার মধ্যে মেজরিটি হিন্দু প্রভিন্স ছিল, আর একটার মধ্যে প্রভিন্স ছিল যেখানে হিন্দু মুসলিম দুজনেই ছিল। আর ওরা নিজেরা ডিসাইড করতে পারতো যে ওরা মুসলিম পাকিস্তানে যাবে না ইন্ডিয়াতে থাকবে। মাইনরিটিসদেরকেও রিপ্রেজেন্ট করা হয়েছিল, আর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর্ম করার প্রপোজাল দেওয়া হয়েছিল। আর যদিও বা মুসলিম লীগে পাকিস্তানের ডিমান্ড রিজেক্ট করা হয়েছিল, মুসলিম লীগ ক্যাবিনেট মিশনের প্ল্যানটা অ্যাকসেপ্ট করেছিল, কারণ গাঁজাখোরগুলো চাইতো যে দেশটাকে ভাগ করতে, ওই মুসলিম মেজরিটি প্রভিন্সগুলোকে নিজেদের কাছে টেনে নিয়ে গিয়ে। কংগ্রেস শুধু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কনস্টিটিউশন বানানোর পার্টটা অ্যাকসেপ্ট করেছিল, আর বাকিগুলো রিজেক্ট করেছিল। এই নিয়ে মুসলিম লীগ আর কংগ্রেসের মধ্যে অনেক ঝগড়া শুরু হতে লাগলো। শেষে ক্লেমেন্ট অ্যাটলি লর্ড মাউন্টব্যাটেনকে ইন্ডিয়ায় পাঠালো, যাতে কংগ্রেস আর মুসলিম লীগকে নেগোশিয়েট করিয়ে একটা মিড পয়েন্টে নিয়ে আসা যায়, আর যত তাড়াতাড়ি সম্ভব ইন্ডিয়াকে লাথ মেরে তাড়িয়ে দেওয়া যায়, কারণ কি ইউকের 12টা বেজে আছে। শেষে ডিসাইড করা হলো যে ইন্ডিয়াকে দুটো দেশে ভাগ করা হবে, ইন্ডিয়া আর পাকিস্তান। দুটো দেশ নিজেদের মতো কনস্টিটিউশন বানাবে আর বাউন্ডারি কমিশন করবে। আর মাউন্টব্যাটেন কাকু যেটা জুন 1948-এ করার কথা ছিল, সেটা এক বছর আগে অগাস্টের 15 তারিখে 1947-এ ভারতবর্ষকে দিয়ে গেল ইন্ডিপেন্ডেন্স। বাট ভারতবর্ষকে ভাগ করে দিয়ে আর 12টা বাজিয়ে চিরকালের জন্য। সারা দেশ জুড়ে কমিউনাল রায়ট হচ্ছিল, হিন্দুরা মুসলিমদের বাড়ি গিয়ে ভাঙচুর করছিল, মুসলিমরা হিন্দুদের বাড়ি গিয়ে ভাঙচুর করছিল, যেটা ভালো না। শেষে 14ই আগস্টের মাঝরাতে 1947-এ জওয়াহরলাল নেহরু স্পিচ দিয়ে ভারতবর্ষের ইন্ডিপেন্ডেন্সকে ওয়েলকাম জানালো। মোহাম্মদ আলী জিন্না পাকিস্তানের গভর্নর জেনারেল হলো, আর সি রাজাগোপালাচারী ইন্ডিয়ার গভর্নর জেনারেল হলো, লর্ড মাউন্টব্যাটেনকে রিপ্লেস করে। 1950-তে যখন কনস্টিটিউশন বানানো শেষ হলো, তখন রাজেন্দ্র প্রসাদকে প্রেসিডেন্ট ইলেক্ট করা হলো, আর তার কিছু বছর পর জওয়াহরলাল নেহরুকে প্রথম প্রাইম মিনিস্টার হিসেবে ইলেক্ট করা হলো। তো অ্যাক্ট 5 লাস্ট সিন। আমরা এত বছরের ইতিহাস দেখে কী জানতে পারলাম যে মানুষ গাঁজার জন্য আর বেঁচে থাকার জন্য সব কিছু করতে পারে। খুন করতে হলে খুন করবে, ধর্ম নিয়ে গাঁজাগিরি মারতে হলে গাঁজাগিরি করবে, আর ডায়লগ দিতে হলে ডায়লগ দেবে আমার মতন। যাই হোক, সায়োনারা, এটাই শেষ এখনকার মতন। টাটা, গুড বাই। আমি সৌম্যজিৎ হেন, আপনাদের গাঁজাখোর হিস্টোরিয়ান।